বাড়িতে আমার শ্বশুরমশাই আর আমি দুজনে একাই থাকতাম। রোজ রাতে আমার শ্বশুরমশাই আমাকে একটা করে চাদর দিত আর বলতো, বোমা এটাতে তুমি ঘুমিয়ে পড়ো। আর সকাল হলে চাদরটা একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যেত। আমার মনে কোনো আনন্দ ছিল না, কারণ আমার স্বামী ছিল না, আমি ছিলাম বিধবা। 1 মাস হয়েছে আমার স্বামী মারা গেছেন। কিন্তু আশ্চর্যকর ব্যাপার হলো, আমি যখনই ওই চাদরটা দিয়ে ঘুমাতাম তখনই আমার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসতো। প্রতিদিন আমার শ্বশুরমশাই আমায় চাদর দিত আর আমি রোজ ওই চাদরে ঘুমাতাম। আর একই কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমার শ্বশুর মশাই আমাকে চাদরটা দিয়ে বাইরে বেরিয়ে গেল, আর সেদিন আমি ওই চাদরটা বিছানায় পাতলাম না। আর তারপর ঘুমানোর নাটক করে বিছানায় শুয়ে পড়লাম। এর 10 মিনিট পর আমার সাথে যা হলো, যেটা জানলে আপনি ভয়ে কেঁপে উঠবেন। আমার নাম প্রিয়াঙ্কা। আমার পরিবারে আমি আর জেঠু ছাড়া আর কেউ বেঁচে নেই। আমার জেঠু আমায় খুব ভালোবাসতো। আমার জেঠু খুব ভালো মানুষও ছিলেন। আমার যখন মাত্র 16 বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায়। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। আমার যেখানে বিয়ের জন্য সম্বন্ধ ঠিক হলো, তারা খুব বড় লোক ছিল। আমার জেঠুর আমাকে বিয়ে দেওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আমার জেঠিমা একদম ভালো মনে মানুষ ছিলেন না। কোনো ভালো সম্বন্ধ এলেই আমার জেঠিমা বারবার জেঠুকে বলতো, আগে নিজের মেয়েদের কথা চিন্তা করো, আর এই মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় দাও, না হলে আমার নিজের মেয়েদের জন্য পরে কোনো ভালো পাত্রই পাবা না। কারণ আমার জেঠিমার মেয়েরা খুব কালো আর মোটা দেখতে ছিল, তাই আমার জেঠিমার মেয়েদের জন্য যতবারই কোনো ছেলে পক্ষ দেখতে আসতো, তারা আমাকে পছন্দ করে চলে যেত। তার জন্য তখনই দিদিদেরকেও দেখতে আসতো। আমি তখনই আশেপাশে কোথাও লুকিয়ে থাকতাম সব সময়। আর এই জ্বালাতন থেকে মুক্তি পেতে আমার জেঠিমা আমাকে বিয়ে দিয়ে দিল। ছেলের বাড়িতে কোনো খোঁজ খবরও নিল না। বিয়ে বাড়িতে আমার বিয়ে হয়েছিল, যেখানে কেউ ছিল না, কোনো অনুষ্ঠানও ছিল না। আমার বর দিল্লিতে চাকরি করতো, তাই ও সপ্তাহে একদিন বাড়িতে আসতো, আর রোজ যাতায়াত করতে পারতো না বলে আমার একটু কষ্টই হয়ে যেত। এদিকে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আর আমি একাই থাকতাম। আমার বর সব সময় বলতো, তুমি নিজেকে কখনো একা ভাববে না, আমার বাবা আছেন, আমার বাবা খুব ভালো মানুষ, তোমার খুব খেয়াল রাখবে। বিয়ের 1 সপ্তাহ পরে আমার বর আমাকে রেখে চলে গেল। আমার স্বামীর নাম ছিল অজয় আর আমার শ্বশুরের নাম ছিল বিজয়। আমার শ্বশুর মশাই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, তার জন্য আমি প্রতিদিন সকালবেলা উঠে তার নাস্তা টিফিন রেডি করে বানিয়ে দিতাম। আমার শ্বশুর মশাই সবসময় কাজে যাওয়ার সময় আমাকে বলে যেত যে কেউ যদি বাইরে থেকে এসে তোমাকে ডাকে, তুমি দরজা একদমই খুলবে না। আমি যখন আসবো, আসার পর তোমাকে ডাক দিব, তারপরেই তুমি দরজা খুলবে। এদিকে শ্বশুর মশাই আমার মেয়ের মতোই খুব ভালোবাসতেন। উনি বাড়ি ফেরার সময় আমার জন্য ফুচকা কিনে আনতো, অনেক সময় অনেক রকমের খাবার দাবারও কিনে নিয়ে আসতো। আমি ফুচকা খেতে খুবই ভালোবাসতাম। উনি আমার মাথায় হাত দিয়ে সবসময় বলতো যে আজ যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো, তাহলে তোমার মতন আমার একটা মেয়েও থাকতো, তাহলে আমি আমার বাকি সময়টা ওর সাথেই কাটিয়ে দিতাম। কিন্তু তোমার শাশুড়ি তো আর এই দুনিয়াতে নেই। আমি তখন আমার শ্বশুরকে বললাম, কোনো ব্যাপার না বাবা, আপনি তো আছেন। এভাবে প্রতিদিনই আমার শ্বশুর মশাই বাড়ি ফেরার সময় আমার জন্য কিছু না কিছু বাড়ি নিয়ে আসতো। আমার স্বামী যেখানে কাজ করতো, সেখানে কাজ করার সময় ফোনে কথা বলার কোনো পারমিশন ছিল না, তাই রাতের বেলায় উনি কাজ শেষ করে এসে শুধু ফোন দিতেন। তখন প্রায় 10 মিনিটের মতো আমার সাথে সবসময় কথা হতো। আমার স্বামী কাজ থেকে ফেরার পর এতটাই ক্লান্ত থাকতো যে আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তো। আমার তো তখন কিছু করার ছিল না, কারণ ও তো খুব ক্লান্ত থাকতো, এই জন্য আমি আর ওকে কিছু বলতাম না। তারপর হঠাৎ একদিন খবর পেলাম আমার স্বামী অফিস থেকে ফেরার পথে একটা বাস দুর্ঘটনায় মারা যায়। এই কথাটা শোনার পরে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। আমার বিয়ের কিছুদিন পরে আমি বিধবা হয়ে গেলাম। আমার জেঠু খবরটা শুনতে পেয়ে আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমার জেঠিমা কথাটা শোনা মাত্র চিল্লাচিল্লি করতে লাগলো। উনি আমাকে যে ওই বাড়িতে আর ঢুকতেই দেবে না। তারপর আমি আমার জেঠুকে বললাম যে না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো। জেঠু আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে বলে গেল, চিন্তা করিস না মা, আমি তোর আবার বিয়ের ব্যবস্থা করে দেব। কিন্তু আমি জেঠুকে একদম পরিষ্কার করে বলে দেই যে আমি আর বিয়ে করব না, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি ওর স্মৃতিটুকু নিয়ে সারা জীবন কাটিয়ে দিব। তারপর জেঠু বাড়িতে চলে গেল। সেদিন আমার শ্বশুরমশাই খুব তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে এলো, আর তার হাতে একটা সাদা রঙের চাদর ছিল। আর ওই চাদরটা আমার হাতে দিয়ে বলল, বোমা এই চাদরটা বিছানায় পেতে ঘুমিয়ে পড়ো। আমি আমার শ্বশুরমশাইকে কিছু না বলে চাদরটা নিয়ে বিছানায় পেতে শুয়ে পড়লাম। কিন্তু আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে এই চাদরটা আমি কেন পেতে শুব, কিন্তু আমি কিছুই জানতে চাইলাম না। আমি সেদিন ওই চাদরে ঘুমিয়ে পড়লাম। শুধুমাত্র আমার শ্বশুরমশাই এই চাদরটা দেওয়ার সময় আমায় বলল, বোমা এই চাদরটা তোমার জন্য এনেছি। আমি ভাবলাম হয়তো বাবার পছন্দ হয়েছে চাদরটা, তাই হয়তো বাড়ির জন্য এনেছে। যাক, রাতে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু সমস্যাটা ওইখানেই হলো, যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ঠিক তখনই দেখি শ্বশুরমশাই আমার ঘরে এসে আমার কাছে চাদরটা ফেরত চাইলেন।
আমি একটু অবাকই হলাম, চাদরটা ফেরত চাইলো কেন? তখন আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা আমি তো ওটা বিছানায় পেতে দিয়েছি, আর রাতের বেলা তো ওটার উপরই আমি ঘুমিয়েছিলাম। তখন তিনি আমাকে বলল, ঠিক আছে কোনো ব্যাপার না, ভালোই করেছো, তুমি ওটার উপর ঘুমিয়েছো, কিন্তু বৌমা এখন তুমি ওই চাদরটা আমাকে ফেরত দাও। তারপর আমি বিছানা থেকে চাদরটা তুলে আমার শ্বশুরমশাইয়ের হাতে দিয়ে দিলাম, আর তখন শ্বশুরমশাই ওই চাদরটা একটা ব্যাগে ভরে নিয়ে চলে গেল। আমি তখন মনে মনে ভাবলাম হয়তোবা চাদরটা অনেক দামি, তাই বাবা ওই চাদরটা দোকানে ফেরত দিতে গেল। কিন্তু রাতের বেলা যখন আমার শ্বশুরমশাই আবার বাড়ি ফিরে এলেন, তখন ঠিক আগের দিনের মতোই আবার একটা নতুন চাদর নিয়ে এলো, আর আমায় বলল, এই চাদরটা বিছানায় পেতে দাও। আমি শ্বশুরমশাইকে কাছে জানতে চাইলাম, বাবা আপনি চাদরটা কেন ফেরত দিতে গিয়েছিলেন? তখন আমার শ্বশুরমশাই বলল যে তিনি যে দোকান থেকে চাদরটা কিনেছিলেন, সেই দোকান থেকে নাকি তার বান্ধবী একটা চাদর কিনেছেন, আর তার বান্ধবী চাদরের দামটা অনেক কম নিয়েছে, তাই উনি ওই দোকানে গিয়ে ঝগড়া করতে গিয়েছিলেন চাদরটা নিয়ে, আর ওই দোকানদার এখন নাকি তাকে 300 টাকা ফেরতও দিয়েছেন। এরপর তিনি বললেন, যাও বৌমা চাদরটা গিয়ে পেতে শুয়ে পড়ো। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি গিয়ে তাহলে শুয়ে পড়ছি। কিন্তু আশ্চর্যকর ঘটনা হলো, চাদরটা পেতে শুলেই আমার এমন ঘুম হতো যে একদম সকালবেলা আমার ঘুম ভাঙতো। কিন্তু সকালে ঘুম ভেঙে আমার শরীরের ভেতর আমি একটা বাজে ব্যথা অনুভব করতাম। আমার মনে হয়েছিল যে আমি মা হতে চলেছি। আমার মাথাটাও খুব ঘুরছিল, আমার গা হাত পা খুব ব্যথা করতেছিল। তারপর আমার শ্বশুর যখন কাজে বেরোলো, তখন আমাকে বলল যে এক কাজ করো, বিছানার চাদরটা আবার তুলে দাও। আমি তার মুখে এই কথাটা শুনে আবার অবাক হয়ে গেলাম। আমি কোনো কথা জানতে চাওয়ার আগে শ্বশুরমশাই বলে উঠলো, আমার একদমই টাইম নেই, তাড়াতাড়ি চাদরটা আমায় এনে দাও। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে চাদরটা তুলে হাতে এনে দিলাম ওনার। তারপর উনি চাদরটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এসব কি করতেছে আমার শ্বশুরমশাই? উনি কোনো সময় চাদরটা নিয়ে আসে আমার হাতে বিছানায় পাতার জন্য দিচ্ছে, আবার পরের দিন সকালবেলায় নিয়ে চলে যাচ্ছে কেন? তারপর রাত হলো, শ্বশুরমশাই বাড়ি ফিরে এলো, আর প্রতিদিনের মতো সেদিন একটা চাদর নিয়ে আমাকে বিছানায় পেতে দিতে বললো। আমি মনে মনে ভাবলাম, বাবার বয়স হয়েছে, তাই হয়তো বা এরকম পাগলামি করতেছে। আমি কিছু না বলে সেদিনও বিছানায় চাদরটা পেতে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে আমার গা হাত পা আবার সেই আগের দিনের মতন ব্যথা হতে লাগলো। ধীরে ধীরে যন্ত্রণা আরও বাড়তে লাগলো। আমার সে সময় খালি বমি পেত। তারপর হঠাৎ একদিন আমার পাশের বাড়ির কাকিমার কাছে আমি পুরো ঘটনাটা বললাম। সব শুনে কাকিমা তখন বলল, তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো, একবার চেক আপ করিয়ে নাও, তারপর দেখি কি হয়। এরপর আমি আমার কাকিমার সাথে ডাক্তারের কাছে গেলাম চেক আপ করাতে, আর ডাক্তার চেক আপ করে বলল আমি মা হতে চলেছি। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি ডাক্তার বাবুকে বললাম, এটা কি করে সম্ভব? আমার স্বামী তো মারা গেছে। তারপর ডাক্তারবাবু বলল যে তুমি কারোর সাথে কিছু করনি তো? তখন আমি সব কথা শুনে আমার মুখ বন্ধ করে সবকিছু সহ্য করতেছিলাম। ফিরে এলাম বাড়িতে, কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না যে আমার পেটের বাচ্চাটা কার। তারপর আমি ভাবতে লাগলাম যে আমার সাথে এতদিন কি কি হয়েছে। হঠাৎ আমার মনে পড়লো ওই চাদরটার কথা, যে চাদরটা পাতলেই আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আর সকালবেলা আমার একেবারে ঘুম ভাঙতো। আমাকে এই ব্যাপারটা জানতেই হবে। তাই পরের দিন আমার শ্বশুরমশাই যখন আমার হাতে চাদরটা দিল, আমি সেই দিন ওই চাদরটাই আর ঘুমালাম না, অন্য একটা চাদর পেতে ঘুমালাম। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, ওই দিন আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না। আমি বুঝতে পারছিলাম না যে তাহলে আমার ঘুমের সাথে এই চাদরটার কোনো সম্পর্ক আছে কিনা। দেখতে দেখতে রাত 3টা বেজে গেল। কিছুক্ষণ পর একটা আওয়াজ হলো। আমি ভাবলাম হয়তোবা শ্বশুরমশাই বাথরুমে গেল, কিন্তু তারপরে আমি অনুভব করলাম কেউ যেন আমার ঘরের ভিতর ঢুকলো। আমার ঘরের লাইটটা অফ ছিল, আর আমি জোরে জোরে নাক ডেকে ঘুমানোর ভান করতেছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে কে আমার ঘরে এত রাতে ঢুকলো। তার কিছুক্ষণ পরেই একজন এসে আমার পাশে শুয়ে পড়লো আর আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলাম, আর তারপরে লাইটটা জেলে দেখতে আমি চমকে গেলাম, কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, আমার শ্বশুরমশাই ছিল। এরপর আমার শ্বশুরমশাই চাদরটা দেখলো আর বলল, এই চাদরটা আজকে পাতনি কেন? আমার শ্বশুরমশাই তখন আমাকে বলল, নোংরা মহিলা একটা, এত চেঁচাচ্ছ কেন? আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম তার কথা শুনে। আমি তাকে বললাম, আপনি এসব কি করছেন? তখন আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। তখন পাড়ার লোকজন সবাই দরজার কাছে চলে এলো। আমি দরজাটা খুলে দিয়ে সমস্ত কথা সবাইকে জানিয়ে দিলাম। সবাই আমার শ্বশুরকে ছি ছি করতে লাগলো। এরপর আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে জানতে চাই, আপনি কি তাহলে আমার সন্তানের বাবা? তারপর আমার শ্বশুরমশাই সেই চাদরের রহস্য আমার কাছে খুলে দিল। উনি প্রতিদিন ওই চাদরের মধ্যে ঘুমের ওষুধ লাগিয়ে নিয়ে আসতো, আর আমি যখন ওই চাদরে ঘুমাতাম ওই ওষুধটা আমার নিঃশ্বাসের সাথে মিশে যেত, আর আমি অজ্ঞান হয়ে যেতাম। আর তারপর প্রতিদিন রাতে উনি আমার সাথে বাজে কাজ করতো, আর আমার এই পেটের বাচ্চাটা আমার শ্বশুরমশাই। তখন আমি চিৎকার করে কাঁদতে লাগলাম আর বললাম, আমি তো আপনাকে বাবার মতো দেখতাম, আর আপনি আমাকে এই সর্বনাশটা কিভাবে করতে পারলেন? এরপর পাড়ার লোকজন মিলে পুলিশকে খবর দিল, আর আমার শ্বশুরমশাইকে পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে গেল। তারপর আমার একটা মেয়ে হলো। এখন আমি এই মেয়ে একটা দোকানে কাজ করি, আর আমার মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করিয়েছি। আমি আর আমার মেয়ে এখন অনেক সুখে আছি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, আর এরকম গল্প পেতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।